বিশেষ করে 50 ভাগ যখন নারী, তখন তাদের কথা তো চিন্তা করতেই হবে। তবে আজকাল পড়াশোনায় মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের আধিক্য বেশি। তাতে হয়তো আজ হোক কাল হোক এই কোটাটাও থাকতো না। যাই হোক, এটা নিয়ে হয়তোবা কোনো নারী সংগঠনগুলো আন্দোলন করার চেষ্টা করছেন। কিন্তু এর বাইরে যেগুলো আছে সেগুলোতে আসলে আ সরকার থেকে যে নির্বাহী আদেশ দেওয়া হয়েছে কোর্টের রায়ের পরে, তা আসলে যুক্তিযুক্ত এবং এটাই হওয়া উচিত। তো এই দাবি আগে মানে নাই কেন? দাবি এখন মানা হচ্ছে কেন? এই দাবি সরকার 18 সনে মেনে নিয়েছিল। সরকার এই দাবিটি বাতিল করে নাই। হাইকোর্ট বাতিল করেছিল। সরকার যদি সেই সময় হাইকোর্টের রুলকে ওভাররুল করে যদি বলতো যে মেনে নিলাম, তাহলে এটা আদালতের বিপক্ষে যেত। তখন বিরোধী দলরাই বলতো যে এই সরকার আইন আদালত মানে না। বিগত ২ সপ্তাহ ধরে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। সেটি মোটামুটি স্বাভাবিকের দিকে এগোচ্ছে এবং এখন থেকে একটু আগেই দেখলাম যে অফিস আদালত ৩টা থেকে ৯টা থেকে ৩টা পর্যন্ত চলবে। এবং একদম তো ১ম এ সাধারণ ছুটি ঘোষণা করা হলো, পরবর্তীতে ধীরে কারফিউ উইথড্র করা হলো। সুতরাং দেশটা স্বাভাবিকের পক্ষে যাচ্ছে। তো এটা যে যাওয়ার আগে যে প্রাণহানিগুলো ঘটেছে তার রুহের মাগফিরাত কামনা করি এবং প্রত্যেকটি যে পরিবারের যে অপরিসীম ক্ষতি হয়েছে তাদের জন্য সমবেদনা জানাই। আ ছাত্রদেরকে আপনি বলেছেন যে ৩ জনের কথা। আমি আজকে সকালে পত্রিকা পড়ছিলাম। বিকেলে অবশ্য দেখার সময় হয়নি। তাদের সম্বন্ধে বলা হয়েছে যে তারাও তাদের নিরাপত্তাহীনতায় ভুগছিল এবং নিরাপত্তাহীনতায় ভোগার জন্য তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরে কে কি বলেছেন আমি আসলে দেখতে পাইনি। আপনার কাছে শুনলাম, তবুও ইন্টারাপ্টেড হচ্ছিল। ইন্টারনেট কানেকশনটা এখনো ততটা শক্তিশালী না হওয়ার কারণে। সুতরাং আমি পুরোটা বুঝতে পারিনি। আমি যেটুকু বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে আ আন্দোলনের ধারাবাহিকতার সাথে আ দাবি দেওয়া, আন্দোলনের শর্ত পরিবর্তিত হয়। কোথাও স্থির থাকে না। সুতরাং যে প্রধান দাবিটি যেটি ছিল কোটা সংস্কার। আমি সত্যিকার অর্থেই সন্তুষ্ট যে কোটা সংস্কার যেটি করা হয়েছে, যদি কোটা সংস্কার নিয়ে শুধু কথা বলি, যে বৈষম্য ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে এবং সকলের প্রতি যথাযথ সম্মানই দেখানো হয়েছে। সুতরাং এইটা হাই হাই অ্যাপিলেট ডিভিশনের রায়টাকে সবাই মেনে নিয়েছে এবং স্বাগত জানিয়েছে। আমার মনে হয় না ২-১ জন ছাড়া। তবে হ্যাঁ, এর মধ্যে নারী কোঠা ছিল, যারা অনগ্রসর তাদেরকে, বিশেষ করে 50 ভাগ যখন নারী, তখন তাদের কথা তো চিন্তা করতেই হবে। তবে আজকাল পড়াশোনায় মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের আধিক্য বেশি। তাতে হয়তো আজ হোক কাল হোক এই কোটাটাও থাকতো না। যাই হোক, এটা নিয়ে হয়তোবা কোনো নারী সংগঠনগুলো আন্দোলন করার চেষ্টা করছেন। কিন্তু এর বাইরে যেগুলো আছে সেগুলোতে আসলে আ সরকার থেকে যে নির্বাহী আদেশ দেওয়া হয়েছে কোর্টের রায়ের পরে, তা আসলে যুক্তিযুক্ত এবং এটাই হওয়া উচিত। তবে পৃথিবীর প্রত্যেকটি দেশের মতো এটি পরিবর্তনশীল। যখন যেখানে প্রয়োজন হবে তখন সেখানে সেটি করা হবে। এ নিয়েও কোনো সন্দেহ নেই। জি। আ আসলে কোটা মেনে নেওয়া হয়েছে বা প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে যত কিছু আমরা মেনে নেই আবার আরেকটা দাবি সামনে চলে আসে। কিন্তু তার যখনই কোটা মেনে নেওয়া হয়েছে তার আগে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে গেছে। যেমন আন্দোলনকারীদেরকে অনেকে রাজাকার বলছিল এবং সেখানে কোর্টের রায়ের আগে কয়েকটা মানে হত্যা হয়েছিল। তখন আর মানে সেই ছাত্রদের সেই মানসিক অবস্থা বা আন্দোলনকারীদের সেই মানসিক অবস্থা ছিল না। তো এটা কি আপনি যৌক্তিক মনে করবেন না যে আন্দোলনকে তাকে তখন যে কন্টিনিউ ছিল এবং আপনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, পুরো বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে, পুরো বিশ্ব থেকে আলাদা হয়ে গেছে। কারফিউ, ইন্টারনেট বন্ধ, সামরিক বাহিনীর বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করা, এটি একই সূত্রে গাঁথা। কারণ দেশে যেভাবে প্রাণহানি ঘটছিল, তাতে এটি বন্ধ করার এছাড়া কোনো উপায় ছিল বলে আমার মনে হয় না। তবে আপনি যে ১ম প্রশ্নটি করেছেন, আমার নিজের মনেও প্রশ্ন আছে। এটা একটি দীর্ঘসূত্রিতা। আপনি চিন্তা করে দেখেন। এইটা কোটা বৈষম্য বা কোটা বিরোধী আন্দোলন হয়েছিল ২০১৮ সনে, আজ থেকে ৬ বছর আগে। সেই সময়টিতে একটি নির্বাহী আদেশে কোটাটি বাতিল করে দেওয়া হয়। পরবর্তীকালে ৬ বছর পরে হাইকোর্ট, এইটা হাইয়েস্ট অথরিটিও নয়, তারা
কেসের মেরিট বিবেচনা না করে তারা একটি সিধেল চুরি কিংবা একটি ডাকাতি কেসে যেভাবে রায় দেন সেইভাবেই জনগণের মনের আকাঙ্ক্ষা, ছাত্রদের মনের আশা আকাঙ্ক্ষা না বুঝেই তারা সেটা বাতিল করে দিল। এখন যিনি বাতিল করলেন তিনিও কি বুঝতেন না যে ছাত্ররা যেখানে আন্দোলন করে, যে কারণে আন্দোলন করছে তার যৌক্তিকতা আছে কিনা, নাকি তারা বিচ্ছিন্ন গ্রহে বাস করেন, নাকি তারা ইচ্ছাকৃতভাবে দেশে একটি সন্ত্রাস উস্কে দিতে চেয়েছিলেন? এবং আপনি চিন্তা করে দেখেন যে সরকারে যখন কেউ থাকে তাকে তো অবশ্যই দায়িত্ব নিয়ে থাকতে হয়, এবং দায়িত্ব নিয়ে থাকতে হয় বলেই চাইলেই সবকিছু করা সম্ভব হয় না। যে ব্যাপারগুলো নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত সেগুলো সাধারণত কোর্ট ইন্টারফেয়ার করে না, কিন্তু হাইকোর্ট এই ব্যাপারটিতে ইন্টারফেয়ার করার কারণে পরবর্তীতে একদিন পরেই অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে অ্যাপিল করেছে এবং তাকে যৌক্তিক সমাধানের জন্য নিয়ে আসার কথা বলা হয়েছে। কিন্তু অ্যাপিলেট ডিভিশন সেটা আবার কি করলো, শুনানি করে 1 মাস পিছিয়ে দিল দ্বিতীয় শুনানির তারিখ। এই যে উস্কে দেওয়া, এবং প্রধান বিচারপতি তখন হয়তো বলেছিলেন যে আন্দোলন করে আসলে গতিপথ পরিবর্তন করা, পরবর্তীতে অবশ্যই এটা ঠিক প্রমাণিত হয়নি যে আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে এবং এর জন্য যে প্রাণহানি হলো, আসলে কেউই এর দায়িত্ব এড়াতে পারে না। কেউই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বলে যাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল, কারণ যে তাণ্ডবটি চালিয়েছে ঢাকাতে, আমি ঢাকাতেই ছিলাম, সারা বাংলাদেশে আমি যাই না, তবে রংপুর, নারায়ণগঞ্জ, বিশেষ করে যাত্রাবাড়ি, উত্তরাতে যা হয়েছে, চিটাগাংয়ে নরসিংদীতে জেল ভেঙে পালানো। সুতরাং একজন প্রশ্ন করেছেন যে এই দাবি আগে মানে নাই কেন, দাবি এখন মানা হচ্ছে কেন? এই দাবি সরকার 18 সনে মেনে নিয়েছিল, সরকার এই দাবিটি বাতিল করে নাই, হাইকোর্ট বাতিল করেছিল। সরকার যদি সেই সময় হাইকোর্টের রুলকে ওভাররুল করে যদি বলতো যে মেনে নিলাম, তাহলে এটা আদালতের বিপক্ষে যেত, তখন বিরোধী দলরাই বলতো যে এই সরকার আইন আদালত মানে না, এবং সরকারকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। এই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এর মধ্যে কেউ ঢুকে যে এই যে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি এগুলো হয়েছে, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। যারাই এর সাথে জড়িত, তাদেরকে এই বিচারের আওতায় আনা উচিত এবং তাদের বিচার হওয়া দরকার। তারা রাষ্ট্রের বিরুদ্ধে, আমি কিন্তু সরকারের কথা বলি না, বলছি রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ তারা ধ্বংস করেছে। সুতরাং অবশ্যই যেই করে থাকুক না কেন, যারাই হত্যা করে থাকুক না কেন, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত।